সেন্সাসের কাজ আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেন্সাসের কাজ শুরু করেছি জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি, আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। আপনাদের সকলকে মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে, পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন। এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। আপনাদের সকলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, যাতে জনগণের অংশগ্রহণ হয়। 208টি কেন্দ্রে আমরা জিতেছিলাম, 1টি কেন্দ্র আমাকে ছাড়তে হয়েছে, 207-এ আমরা আছি। তাই যে এলাকায় বিধায়ক নেই আমাদের দলের, সেই এলাকায় এই কর্মসূচি সফল করার ক্ষেত্রে, জনগণকে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করব। এই উপলক্ষে উপস্থিত আমাদের সংখ্যালঘু বিভাগের তথা আদিবাসী বিকাশ মাদ্রাসা বোর্ড মন্ত্রী মাননীয় ক্ষুদিরাম টুডু, আমার পুরনো বন্ধু মাস্টারমশাই, স্থানীয় বিধায়ক পীযুষ দা, আমাদের পুরনো কার্যকর্তা পীযুষ কানোরিয়া, ধরনের বিধায়ক, আর আমাদের পার্টির খুবই পুরনো বরিষ্ঠ কার্যকর্তা আলী হোসেন, যিনি এর আগেও সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন, নিরন্তর বিজেপির কাজে লেগে আছেন। রাজ্য সভাপতি, যখন মুসলিম সমাজের কেউ বিজেপিতে আসতে ভয় পেত, তখন পূর্ণকালীন সময় দিয়ে উনি বছর পর বছর বিজেপির সংগঠন জেলায় জেলায় বাড়িয়েছেন। আজ তার ডাকে আপনারা সবাই এসছেন, এটা খুবই আনন্দের কথা। এছাড়া মাহফুজাদি, তিনি একাধিকবার বিধায়ক ছিলেন, পরবর্তীকালে বিজেপিতে এসে এমপি এমএলএ লড়েছেন, হজ কমিটির কো-চেয়ারম্যান নাকি ছিলেন, ভাইস চেয়ারপারসন। ইনি নিজে হজ করতেও নিয়ে গেছেন লোকজনকে, 2বার গেছেন এবং এখনো সেই কাজে সক্রিয়ভাবে লেগে আছেন। আমাদের বন্ধুরা আছেন এখানে, মহিম ভাই আর আলিম আনসারি, এনারাও এসছেন। এছাড়া অনেক কার্যকর্তা পিছনে বসে আছেন, পুরনো পুরনো লোকেরা, তাদের পরিচয় হবে। আমাকে বাবা লোকনাথ, বাবার আজকে জন্মতিথি হিসাবে চাকলা যেতে হবে, ওখানকার লোকেরা ডেকেছেন, তাই আমি বেরিয়ে পড়েছি। ভাবলাম যাওয়ার সময় একবার আপনাদের সঙ্গে দেখা করে যাই, দেখা দিয়ে যাই। এবং ফিরে এসে আমার রবীন্দ্র তীর্থের বৌদ্ধ সমাজের তরফ থেকে একটা আবার কার্যক্রম আছে, সেখানে থাকতাম। খুবই আনন্দ হচ্ছে, আজকে এত বড় হল ভর্তি সবাই উপস্থিত হয়েছেন। এবারে যে পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবর্তন, তাদের সবার যোগদান ছিল, তাই এত বড় পরিবর্তন হয়েছে। তাই আমরাও চাই কেবল ক্ষমতা পরিবর্তনে আমরা সীমিত না থেকে সত্যি সত্যি সমাজের মধ্যে পরিবর্তন, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন হোক, সেরকম কাজ করতে।
তাই আমরা মন্ত্রী হওয়ার পর থেকেই সম্বর্ধনা ইত্যাদিতে যাওয়ার সময় পাচ্ছি না, কারণ ডিপার্টমেন্টে এত কাজ, ক্যাবিনেট মিটিং থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সব জায়গায় থাকতে হচ্ছে, নিজের নিজের এলাকায় যেতে হচ্ছে। আমি খড়গপুর থেকে বিধায়ক হয়েছি, আগেও হয়েছিলাম, তো সেখানে জেলা টিএম এর সঙ্গে বিধায়ক এবং সমস্ত ডিপার্টমেন্টের মিটিং, মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার থেকে মিটিং, আইআইটির মিটিং, তো একাধিক সংস্থা, হসপিটালের ম্যানেজমেন্টের মিটিং, এগুলো আমাদের করতে হচ্ছে। তার সঙ্গে পশ্চিমবাংলায় আপনারা দেখতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতেন, একটা মহোৎসব করতেন, ২-৪ লোককে ডেকে নিয়ে সারাদিন। কোনো পাইলট কার নেই নিরাপত্তা রক্ষীদের চড়া সাইরেনের দাপট। সমস্ত ভিআইপি প্রোটোকলকে একপাশে সরিয়ে রেখে সাধারণ মানুষের মতোই স্কুটিতে চড়ে সিউড়ি শহর ঘুরে বেড়ালেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডল, যেখানে সফর সঙ্গী ছিলেন আবার বিজেপির আরেক প্রবীণ নেতা কালো সোনা মণ্ডল। রবিবার মন্ত্রীর এমন ছকভাঙা রূপ দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। রবিবার সিউড়ি শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। কর্মসূচির ফাঁকেই তিনি দলের এক প্রবীণ কর্মীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। তবে আর 5 জন মন্ত্রীর মতো বিশাল কনভয় নিয়ে নয়, বরং নিজের একটি স্কুটির হ্যান্ডেল ধরে শটান পৌঁছে যান ওই কর্মীর বাড়ির দরজায়। রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীকে এভাবে আচমকা পাড়ার মোড়ে স্কুটি চালাতে দেখে থমকে দাঁড়ান পথচারীরাও। নিরাপত্তার এই চেনা বহর এড়িয়ে চলা প্রসঙ্গে দুধকুমার মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানান, জনপ্রতিনিধি হিসেবে আমরাই সাধারণ মানুষকে নিরাপত্তা দেব, তাই নিজেদের নিরাপত্তা নিয়ে এত চিন্তার কিছু নেই। মানুষের নিরাপত্তা দেবার জন্য, বাড়াবার জন্য, মানুষের জনগণের নিরাপত্তা বাড়ানোর দায়িত্বটাই তো নিয়েছে। আর আমার নিরাপত্তা নিয়ে আমার এত ঘাবড়াবার কি কারণ আছে? খুবই 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 ভালো, মানে অত্যধিক ভালো লাগছে। কারণ আমি আমারও গাড়িতে বাজারে ঘুরি যাই। মানুষকে এটাই বলবো যে আপনাদের মন্ত্রীরা যেভাবে চলে আমি সেভাবে চলি না, আমি সাধারণভাবেই থাকি, সাধারণভাবেই চলবো। এর পাশাপাশি ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে তিনি আরও যোগ করেন, পাড়ায় সাইরেন বাজিয়ে ধমক দিয়ে ঢোকার থেকে সাধারণ মানুষের মতো নিঃশব্দে মিশে যেতেই আমি বেশি পছন্দ করি। সাধারণ মানুষের কাছে যেতে নিজের মতো করে স্বচ্ছন্দ বোধ করি, সেই জন্য গাড়ি নিয়ে এসেছি। সুকুমারদা আমাদের অনেক প্রবীণ লোক, আমাদের গার্জিয়ান, সেই জন্য সুকুমারদাকে দেখতে এলাম। গাড়ি নিয়ে এই সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে এই পাড়া ঢোকার থেকে মানুষের ঘুম ভাঙিয়ে। হকার উচ্ছেদ নিয়ে যাদের বুকের বাদিকটা একটু চিনচিন করছে তারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। স্পেশালি তাদের জন্য যারা কমরেড এবং তথাকথিত বুদ্ধিজীবী, যাদের জন্য আপনাদের বুক ফেটে যাচ্ছে, তারাই কি একমাত্র ভালো থাকার যোগ্য? মানে আমরা যোগ্য নই কেন? কারণ আমরা লিগ্যালভাবে ব্যবসা করি বলে, তাই তো? আমি চাইলে কোনো দাদাকে ধরে বুকে ইউনিয়নের কার্ড ঝুলিয়ে ফুটপাতে বসে পড়তে পারতাম, ঝুঁকি ছিল না। কিন্তু আমি লিগালি ব্যবসা করতে গিয়ে বছরে 2 লাখ টাকা কমপ্লেন্সেস কস্ট দিই, জিএসটি ফাইল করতে দেরি হলে পেনাল্টি দিই, ইনকাম ট্যাক্স, স্টাফের স্যালারি, সবটা। অথচ ফুটপাত দখল করলেই আপনি গরিব, আপনি ভিকটিম। 50 বছর, ইটস বিন 50 ইয়ার্স ইউ আর রুলিং দিস স্টেট। প্রথমে গরিবের সরকার, তারপরে মামাটি মানুষের সরকার। একটা ভালো চাকরি দিতে পারলেন না? নৈহাটি থেকে হাওড়া, মালিকের কালো হাত ভাঙতে ভাঙতে তো মানে সব কারখানা বন্ধ করে দিলেন। আচ্ছা কমরেড, সাম্যবাদের বুলি তো বেশ হাওড়া। নিজের বাড়ির সামনে কাউকে দোকান বসাতে দেবেন? নিজের যদি ফাঁকা ফ্ল্যাট থাকে সেই ফাঁকা ফ্ল্যাটে কাউকে ফ্রিতে ব্যবসা করতে দেবেন? তখন সাম্যবাদের বুলি কোথায় যায় কমরেড? আপনাদের ইতিহাসটা একটু ঘেটে দেখুন। প্রথমে তো কম্পিউটারের বিরোধিতা, দ্বিতীয়ত ইংরেজি তুলে দিয়ে পুরো ভবিষ্যৎ প্রজন্মটাকে শেষ করে দেওয়া, এগুলো তো আপনারা করেছেন। এই রাজ্যে অপরচুনিটির অভাবে এখান থেকে ছেলেমেয়েরা গিয়ে গুড়গাঁও, ব্যাঙ্গালোর, সেখানে গিয়ে চাকরি করে। ওই কখনো তো দেখিনি ওখান থেকে কোনো ছেলে মেয়ে এসে এখানে এসে চাকরি করছে। এত হকার, এত গরিব শুধু আমাদের রাজ্যেই কেন কমরেড? কারণ আপনারা এটাই চেয়েছিলেন। যত গরিব তত ভাতা, তত সরকারের উপর নির্ভরশীলতা, আর তত ভোট। ধরুন আমি একটা দোকান করলাম, সেখানে আমি তোলা দিতে বাধ্য হলাম না, আমি তোলা দিতে অস্বীকার করলাম, সেই দোকানটা ধরুন তুলে দেওয়া হলো। এরকম সিচুয়েশনে তো কোথায় কমরেড আপনারা আমার পাশে এসে দাঁড়ালেন না? রেল লাইনে ট্রেন চলবে, রাস্তায় গাড়ি চলবে, আরে একটা পরিষ্কার ফুটপাতে হাঁটার অধিকার তো আমারও আছে, আমিও তো ট্যাক্স দিই। দোকান দিতে হলে আইনিভাবে দোকান নিয়ে এগ্রিমেন্ট করে প্রপারলি সমস্ত ডকুমেন্টস মেনটেন করে সেইভাবে ব্যবসা করুন। আমার অধিকার ছিনিয়ে নিয়ে আপনি অন্যকে দেবেন, সেই দায়িত্ব আপনাকে কে দিয়েছে কমরেড?